Feel the real fear with us. প্রিয় লিসেনার্স, আসসালামু আলাইকুম। রিমেম্বারিং স্টোরিজের আজকের এপিসোডে সকলকে স্বাগত জানাচ্ছি। আশা করি সকলে ভালো আছেন, সুস্থ আছেন। আমাদের রিমেম্বারিং স্টোরিজের আগের বেশ কয়েকটি এপিসোড জুড়ে আমরা যেই ঘটনাগুলো প্রচার করেছিলাম সেই ঘটনাগুলি ছিল এবার অমর ২১ বইমেলায় প্রকাশিত আপনাদের পাঠানো ঘটনাবলী নিয়ে সেই বই যার নাম পাতালবাসী। সেই পাতালবাসী থেকে উল্লেখযোগ্য ঘটনাগুলো ধারাবাহিকভাবে আপনাদের সামনে উপস্থাপন করার চেষ্টা করছি। তারই ধারাবাহিকতায় আজকে যেই ঘটনাটি আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি, এই ঘটনাটি আমাদেরকে পাঠিয়েছিলেন ভারতের পশ্চিমবঙ্গের উত্তর ২৪ পরগনা জেলার হাসনাবাদ থেকে সন্তু ঘোষ। তো সন্তু ঘোষের বেশ কয়েকটি ঘটনা কিন্তু আমরা এমনিতেও প্রচার করেছি। সন্তু ঘোষ বর্তমানে সে ডিফেন্সে যেন নিয়োগ পেতে পারেন সেই জন্য নিজেকে প্রস্তুত করছেন লেখাপড়া এবং শারীরিক ফিটনেসের জন্য। তো আমরা তার জন্য শুভকামনা জানাই যে তার যে ইচ্ছা সেই ইচ্ছাটা যেন আল্লাহ পূরণ করেন। দেশের সেবা করার জন্য তার যে মন মানসিকতা রয়েছে তাকে আল্লাহ তাআলা তার দেশের সেবা করার জন্য নিজেকে প্রস্তুত করার তৌফিক দান করুক। তার দেশ যেন তার মাধ্যমে উপকৃত হতে পারে, দেশের মানুষ সকলে যেন তার সেবায় উপকৃত হতে পারে। প্রিয় লিসেনার্স, চলুন শুরু করি ঘটনাটি। ১৯৬০ সালের সময়টা, তখন বর্ষা ঋতু চলছে। সুশীল মণ্ডল নামে এক কৃষক প্রবল বৃষ্টিমুখর রাতে ভয়াবহ অবস্থার মুখোমুখি হন। পেশা কৃষিকাজ হলেও তার শখ ছিল রাত বিরাতে মাছ ধরা। সুশীল মণ্ডল খুব গভীর রাতে উঠে বের হতেন মাছ ধরতে। এরপর সকাল হলে মাছ ধরা শেষ করে ছুটতেন নিজের জমিতে, কৃষিকাজ করে তারপর বাড়ি ফিরতেন। এক ঝড়ের রাতে মাছ ধরতে গিয়ে সেই যে এক ঘটনার মুখোমুখি হলেন, এরপর থেকে তার জীবনের উপর দিয়েও বয়ে গেছে ভয়ঙ্কর এক ঝড়। একবার নয়, বারবার সেই ঝড়ে বিধ্বস্ত হয়েছেন তিনি। সে রাতে অভ্যাস মতো সুশীল মণ্ডল একদিন ঘুম থেকে উঠে মাছ ধরার প্রস্তুতি নিচ্ছেন। রাত তখন প্রায় ৩টা। এমন সময় দেখতে পেলেন প্রচণ্ড বৃষ্টি হচ্ছে। তাই ওই রাতে তিনি মাছ ধরার সিদ্ধান্ত বাতিল করলেন। ভাবলেন আজ থাক, আগামীকাল আরও সকালে উঠে, সকালে বলতে আরও রাতে উঠে আর কি, মানে তাড়াতাড়ি উঠে মাছ ধরতে যাবেন তিনি। পরদিন উঠলেন আরও আগে, রাত ২টার দিকে। এদিনও বৃষ্টি, সঙ্গে ঝড়ও হচ্ছে। সুশীল মণ্ডল আগে গিয়ে তার গরুগুলো ঝড় থেকে নিরাপদ জায়গায় রাখার ব্যবস্থা করলেন। ভাবতে লাগলেন এরকম ঝড় বৃষ্টি যদি চলতেই থাকে তাহলে আজও হয়তো মাছ ধরতে যাওয়া হবে না। ঝড় একটু কমলেই মাছ ধরার সমস্ত জিনিসপত্র, বিশেষ করে ছিপ, বড়শি, আরও যে জিনিসগুলো লাগে, এগুলো নিয়ে তিনি বের হলেন। সঙ্গে নিজের খাওয়ার জন্য কিছু গুড় মুড়িও নিলেন। রাস্তায় তখন অনেক কাদা এবং পানি জমেছে। সব পেরিয়ে আগে গেলেন নিজের জমিতে। আজ আর মাছ ধরা শেষে জমিতে যাবেন না সুশীল, তাই আগেই জমির দেখাশোনা সেরে মাছ ধরার কাজে নামলেন। জমিতে যখন কাজ করছিলেন টুকটাক, তখন কোনো ধরনের কোনো সমস্যা হয়নি। মাছ ধরার কাজে নামার পর হঠাৎ করে দেখতে পেলেন পূর্ব দিক থেকে প্রচণ্ড বেগে বাতাস আসতে শুরু করেছে। আবার ঝড় শুরু হচ্ছে, সঙ্গে আবার প্রবল বর্ষা। মাছ ধরা ফেলে ভাবলেন বর্ষায় না ভিজে আশেপাশে কোথাও আশ্রয় নেওয়া যাক। কিন্তু সবচেয়ে কাছের আশ্রয়স্থল বলতে যেটা আছে সেটি একটি শ্মশানঘাট। গেলেন সেদিকে। তবে শ্মশানঘাটের ঠিক পাশেই একটি পুরনো বাড়ি ছিল। সেখানে একসময় কিছু সরকারি কর্মচারী থাকতো, সেখানেই গিয়ে উঠলেন। এদিনও মাছ ধরা হলো না ভেবে খুব আফসোস হচ্ছিল সুশীলের। এই মাছ ধরাটা কিন্তু তার পেশা না, এটা দিয়ে যে তার সংসার চালাতে হবে বিষয়টা এমনও নয়, শখের বসে এ কাজ, নেশা বলা যেতে পারে। পুরনো বাড়িটিতে বসে ঝড়ের মধ্যে একটু ঘুম ঘুম ভাব চলে এলো সুশীল মণ্ডলের। হঠাৎ শুনতে পেলেন কে যেন কাঁদছে। একটা নারী কণ্ঠ, প্রচণ্ড কাকুতি মিনতি করে কাঁদছে বলে মনে হচ্ছে। প্রথমে একটু ঘাবড়ে গেলেও নিজেকে সামলে নিলেন সুশীল। ভাবলেন কেউ হয়তো তারই মতো ঝড়ের মধ্যে বিপদে পড়েছে,
আশ্রয় দরকার। ঘুমের ঘোর ঠেলে চোখ ডলতে ডলতে সামনের দিকে তাকালেন তিনি। দেখতে পেলেন শ্মশানের ঠিক বাঁদিকে সাদা কাপড় পরা এক নারী বসে কাঁদছে। আকপিছ না ভেবে এগিয়ে গেলেন সুশীল। ওই নারীর কাছে গিয়ে জিজ্ঞেস করলেন, আপনি কাঁদছেন কেন? কিন্তু ওই মহিলা নিরুত্তর, বরং যেন বিরক্ত হচ্ছেন এমন ভাব করলেন। ভয় ডর ফেলে আবারও জিজ্ঞেস করলেন সুশীল, আপনি এত রাতে কি করছেন? কি হয়েছে আপনার? কাঁদছেন কেন? এবারও নিরুত্তর ওই নারী। তবে যা ঘটল তা দেখার জন্য প্রস্তুত ছিলেন না সুশীল। ধীরে ধীরে মুখ তুলতে লাগলেন ওই নারী। সুশীল দেখতে পেলেন শতবর্ষী বৃদ্ধার মতো কুঁচকে যাওয়া মুখ। দেখে মনে হয় বয়স 120 থেকে 130 বছরের মতো হবে হয়তো। প্রচন্ড কালো তার গায়ের রং, চুলগুলো এলোমেলোভাবে মুখের উপর ছড়িয়ে আছে। সুশীল মণ্ডল ভয় পেয়ে গেলেন, পাওয়ারই কথা, কিন্তু দমে গেলেন না। সাহস জুগিয়ে আবারও বললেন, কি হয়েছে আপনার? আপনি এখানে কেন? এবার হঠাৎ যেন খেপে গেলেন ওই বৃদ্ধা। বিরক্ত হয়ে বললেন, এই বেটা, আমার দুঃখ কষ্টের কথা জেনে তোর লাভ কি? তুই এখানে এসেছিস কেন? যা ভাগ এখান থেকে। সুশীল তখনও ভালোভাবে কিছু বুঝতে পারলেন না। একটু রাগে হলো তার। তিনি গিয়েছিলেন ওই নারীকে সাহায্য করতে, এত রাতে তাকে অসহায় ভেবে এগিয়ে গিয়েছিলেন, কিন্তু এরকম বিরক্তি প্রকাশ করলো কেন? কিছুতেই তার মাথায় ঢুকলো না। যাই হোক, সুশীল ওই পুরনো বাড়িতে আবার ফেরত এলেন। আবার ঘুম ধরে এলো। ঠিক কিছুক্ষণ পর আবার কান্নার শব্দ ভেসে এলো তার কানে। আবার সেই নারীর কণ্ঠ, কিন্তু এবার বৃদ্ধাকে আর সেখানে দেখা যাচ্ছে না। সুশীল তাকিয়ে দেখলেন ওই নারী প্রথমে যেখানে বসেছিলেন সেখানে নেই। অবাক করার বিষয় হলো, সুশীলের এ সময়টায় যতটা ভয় পাওয়ার কথা ততটা কিন্তু ভয় করছে না, বরং কিভাবে যেন সাহস জুগিয়ে তিনি ওই নারীর খোঁজে বের হয়ে গেলেন। আস্তে আস্তে হাঁটতে শুরু করলেন। ওই নারীকে প্রথমে যেখানে বসে থাকতে দেখেছিলেন সেখানে গেলেন, কিন্তু কাউকে দেখতে পেলেন না। এদিক ওদিক খুঁজতে খুঁজতে পাশের নদীর কিনারে চলে গেলেন সুশীল। এরপর ঘটনাগুলো এত দ্রুত ঘটে গেল যে কিছুই বুঝে উঠতে পারেননি তিনি। সুশীল যখন ওই নারীর খোঁজে নদীর কিনারে গেলেন, দেখলেন কাদায় কারো পায়ের ছাপ পড়ে আছে। মনে হলো কেউ মাত্রই এই পথ ধরে নেমে গেছেন নদীর মধ্যে। তবে সুশীল খেয়াল করলেন পায়ের ছাপগুলোর আকার অস্বাভাবিক রকমের বড়। ওই পায়ের ছাপের উপর নিজের পা রেখে অনুমান করার চেষ্টা করতে লাগলেন যে কতটুকু বড়, এবং ওই পা কোন দিকে গেছে সেটাও ভাবতে লাগলেন। কিন্তু পায়ের ছাপে নিজের পা রাখার পরই সুশীল টের পেলেন তিনি নদীর মধ্যে নেমে যাচ্ছেন আস্তে আস্তে। এবার বুঝতে পারলেন কি ভুলটা করে ফেলেছেন তিনি। নদীর মধ্যে নামতে নামতে তিনি আরো টের পেলেন কারা যেন তাকে ডাকছে, বাহবা দিচ্ছে, বলছে, এসেছিস, ভালো হয়েছে, আমাদের সঙ্গে থেকে যা। ঘটনা কিন্তু এখানে থেমে নেই। একটু পরই সুশীল দেখতে পেলেন সেই নারীকে যাকে তিনি খুঁজতে বের হয়েছেন। ওই নারী সুশীলকে ইশারা দিয়ে কিছু যেন একটা দেখাচ্ছে। ইশারা মতো সেই দিকে তাকিয়ে সেখানেও ওই নারীকে দেখতে পেলেন সুশীল। দেখলেন ওই নারী একটি গাছের গলায় দড়ি দিয়ে ঝুলে আছে। এবার প্রচন্ড রকমের ভয় পেয়ে গেলেন সুশীল। অজ্ঞান হয়ে পড়ে গেলেন নদীর কাদার মধ্যে। তারপর কি হলো আর কিছুই জানেন না তিনি। সকালে যখন জ্ঞান ফিরল, সুশীল নিজেকে আবিষ্কার করলেন নিজের বাড়িতে শুয়ে আছেন। তিনি এমন একটা ভাব করতে লাগলেন যেন গত রাতে কিছুই ঘটেনি বা কি হয়েছে কিছুই জানে না। নদীর ঘাটে ওদিকে কয়েকজন লোক গিয়েছিল, সেখানে সুশীলকে পড়ে থাকতে দেখে চিনতে পারে এবং সুশীলকে বাড়িতে নিয়ে আসে। বাড়ির সদস্যরা জিজ্ঞেস করলো কি হয়েছিল। তিনি কাউকে এই বিষয়ে ওই সময় কিছু না বললেও পরের দিন ঠিক দুপুরবেলায় খেতে বসে সুশীল তার স্ত্রীকে সবকিছু খুলে বললেন। ঘটনা শুনে তার স্ত্রী প্রচন্ড ভয় পেয়ে গেলেন। বললেন, আর এভাবে তোমার মাছ ধরতে যাওয়া যাবে না। স্ত্রীকে সব ঘটনা খুলে বলার পর ওই দিন রাতেই সুশীলের সঙ্গে ঘটে যায় আরো একটি ঘটনা। সুশীল স্বপ্ন দেখলেন যে সেই নারী তাকে বলছে, কিরে, আমার উপকার করবি না? আমাকে তো উপকার করতে এসেছিলি,
আমাকে জিজ্ঞেস করেছিলি আমি কাঁদছি কেন। আমাকে সাহায্য করতে হবে, আয় তুই আমার সাথে। স্বপ্ন দেখে ভয়ে জোরে চিৎকার দিয়ে ঘুম থেকে উঠে বসেন সুশীল। চিৎকারে তার স্ত্রীরও ঘুম ভেঙে যায়। সব শুনে সুশীলের স্ত্রী আরো ভয় পেয়ে যান। সুশীলকে ঝাড়ফুঁক করার ব্যবস্থা করেন, তার মাছ ধরা বন্ধ করে দেওয়া হয়, কিন্তু ক্রমশ তার অবস্থা খারাপ হতে থাকে। অস্বাভাবিক আচরণ করতে শুরু করেন সুশীল। অবস্থা এমন দাঁড়ালো যে ঠিকমতো খাওয়া দাওয়া করতেন না সুশীল। পাগলের মতো হাসতেন, আবার হঠাৎ করে চুপ হয়ে যেতেন, একা একা ঘরের মধ্যে বসে থাকতেন। এইভাবে কেটে যায় বেশ কয়েকটি দিন। এরপর একদিন সকালে সুশীল হঠাৎ বাড়ি থেকে নিখোঁজ। তার স্ত্রী কোথাও খুঁজে না পেয়ে গ্রামের কয়েকজনকে নিয়ে গেলেন সেই শ্মশান ঘাটের দিকে। তিনি আঁচ করেছিলেন শ্মশান ঘাটের দিকে তাকে পাওয়া যেতে পারে, যেহেতু সুশীলের ঘটনা সুশীল তার স্ত্রীকে বলেছিল। সেই অনুমান থেকেই তার স্ত্রী লোকজন নিয়ে শ্মশান ঘাটের দিকে যায়। যাওয়ার পর খোঁজাখুঁজি করতে করতে সেই পুরনো বাড়িটির দিকে যান। সেখানে সকলে দেখেন ওই বাড়িটির মধ্যে সুশীল অজ্ঞান হয়ে পড়ে আছে। সবাই ধরাধরি করে সুশীলকে বাড়িতে নিয়ে আসলো। দেখানো হলো এক ওঝাকে। ওঝা পরামর্শ দিলেন সুশীলের বাড়ি পাহারা দিতে হবে। সিদ্ধান্ত হলো ওই ওঝা এবং সুশীলের স্ত্রী সহ কয়েকজন রাত্রে ঘুমাবেন না। সুশীল যদি আবার ঘর থেকে বের হয় তখন তারা সবাই পিছু নেবেন। ওঝার কথা মতো সবাই পাহারা দিতে শুরু করলেন। পাহারার সময় এক রাত্রে ঠিক 2:30টার দিকে, আনুমানিক সময় 2:30টা, সবাই দেখতে পেল এক রমণীর অবয়ব ওই বাড়ির দিকে আসছে। সুশীলকে ওই রমণী জানালার কাছে এসে ডাকছে, বলছে, কিরে আমাকে সাহায্য করবি না? সাহায্য কর আমাকে। শ্মশান ঘাটের ওখানে চল, চল শ্মশান ঘাটের ওদিকে, আমাকে সাহায্য কর। সুশীল ওই বৃদ্ধার কথা শুনে দরজা খুলে বেরিয়ে পড়লেন। ওই বৃদ্ধার সঙ্গেই যেতে লাগলেন। এমন সময় বেশ খানিকটা দূরত্ব বজায় রেখে ওঝাও তার লোকজন সহ পিছু নিল সুশীলের। ওই নারীর পিছে পিছে সুশীল, তাদের পেছনে ওঝা ও তার লোকজন। হাঁটতে হাঁটতে সবাই গেলেন ওই শ্মশান ঘাটে। আগের মতো সুশীল ওই নারীকে অনুসরণ করে নদীর মধ্যে নামা শুরু করেছে। সেই মুহূর্তেই ওঝা গিয়ে সুশীলকে ধরে ফেললেন। সঙ্গে সঙ্গে অজ্ঞান হয়ে পড়ে গেলেন সুশীল। পরে সুশীলকে উদ্ধার করে এনে ওঝা লোকজনকে বললেন শ্মশানের কিছু পোড়া কাঠ নিয়ে আসতে। এরপর ওঝা গোল করে একটি বৃত্ত আঁকালেন শ্মশানের ঠিক পাশেই। সেখানে আগুন জ্বালিয়ে কিছু মন্ত্র উচ্চারণ করতে লাগলেন। ঠিক 15-20 মিনিট পর সুশীল নিজে নিজে উঠে বসলেন এবং ক্রমশ কর্কশ কণ্ঠে বলতে লাগলেন, আমাকে ও সাহায্য করছে, আমাকে সাহায্য করুক, তোরা বাধা দিচ্ছিস কেন? ওকে বাধা দিলে কিন্তু আমি তোদেরকেও মেরে ফেলবো। সুশীলকে কথা বলতে দেখা গেলেও কণ্ঠটি ছিল এক নারীর। ওঝা বললেন, তোর সাহায্য আমরাই করব, তুই ওকে ছেড়ে দে। এমন সময় ওই কণ্ঠ আরো কর্কশ হয়ে বলল, না, আমার ওর সাহায্য লাগবে, ওকে আমার ভালো লেগেছে, ওর প্রতি আমার মায়া জন্মে গেছে, ওকে আমি আমার ছেলের মতো করে দেখি, ওই আমার সাহায্য করবে। ওর সাহায্য ছাড়া আমি কারো সাহায্য নেব না, কারণ ও ভয় ডর ফেলে আমার দিকে এগিয়ে এসেছিল, সুতরাং ওই পারবে এই সাহায্যটা করতে। কিছুক্ষণ এভাবে ওঝার সঙ্গে তার কথা কাটাকাটি চলল। ওঝা তার সঙ্গে কথা বলছিলেন এবং মন্ত্র উচ্চারণ করছিলেন। এক পর্যায়ে কণ্ঠটি বলতে লাগলো, পাশের গ্রামে বিমলা মণ্ডল নামে একটা মেয়ে ছিল। 5 দিন আগে সে স্বামীর সঙ্গে ঝগড়া করে শ্মশানের কাছে ওই পুরনো বাড়িতে গলায় দড়ি দিয়ে মরেছে। কিন্তু ওর স্বামী ভয় পেয়ে তার স্ত্রীকে শ্মশানে গিয়ে সৎকার না করে নদীর জলে ভাসিয়ে দিয়েছে। তোরা এই দেহ উদ্ধার করবি এবং সৎকারের ব্যবস্থা করবি। এটা ঠিক না, প্রত্যেকেরই অধিকার আছে সৎকার পাওয়ার। ওই মেয়েটিকে আমি আগে থেকে চিনতাম, ওর এই কষ্ট দেখে আমার ভালো লাগছে না, ওর লাশের এই অবমাননা আমার সহ্য হচ্ছে না। এই জন্যই মূলত আমি সুশীলকে দিয়ে ওই লাশটি উদ্ধার করাতে চেয়েছিলাম। ওই নারী কণ্ঠ আরও বলল, তোরা কিছুদূর গিয়ে একটি গাছের শেকড়ে একটি লাশ বেঁধে আছে দেখতে পাবি পানির নিচে, ওটা উদ্ধার কর, তারপর এটাকে সৎকারের ব্যবস্থা কর।
আর এই কাজটি সুশীলকে করতে বলবি, আর ওর স্বামীকেও খবর দিতে বলবি এবং ওকে তিরস্কার করবি। সত্যি জানা গেল সুশীল যেখানে অজ্ঞান হয়ে পড়েছিল তার ঠিক কাছাকাছি একটি গাছের শেকড়ে, একটা নদীর কাছে ছিল, শেকড়ের নিচ দিকে একটি নারীর মরদেহ আটকে আছে। ওঝা এবং অন্যরা মিলে সেখানে যায়, সুশীলও সেখানে যায় সকালে। তো সেখানে গিয়ে ওই মরদেহটি উদ্ধার করার ব্যবস্থা করা হয়, উদ্ধার যথারীতি করা হয়, খবর দেওয়া হয় ওই নারীর স্বামীর এবং তার পরিবারের লোকজনকে। সকলে মিলে তার স্বামীকে খুব বকাঝকা করে, কারণ সে মারা গিয়েছে, তাকে তো সৎকারের ব্যবস্থা করবে, লোকজন কি বলবে, তার বউ আত্মহত্যা করলো কেন, এই ধরনের লোকলজ্জার কথা চিন্তা করে সে তার স্ত্রীকে নদীর জলে ভাসিয়ে দিয়েছে। এটা আসলে কাম্য নয়। এই জন্যই মূলত ওই মহিলার সাথে যেই জিনটি ছিল বা যেই জিনটি ওই মহিলাকে দেখতো, সেই মূলত এই সুশীলকে দিয়ে এই কাজটি করাতে চেয়েছিল। সুশীল সাহসী, এই জন্যই তাকে বেছে নিয়েছিল। সুশীল ভয় ডর ফেলে ওই নারীর কাছে গিয়েছিল, তাকে জিজ্ঞেস করেছিল, তাকে উপকার করতে চেয়েছিল। এই জন্যই মূলত ওই বৃদ্ধারূপী ওই জিনটি ভেবেছিল যে সুশীলই পারবে এবং তাকে দিয়েই এই ভালো কাজটা করা হোক। এই জন্যই মূলত সুশীলের উপর সে ভর করে, কিন্তু সুশীলের ক্ষতি করার কোনো ইচ্ছা তার ছিল না। ওই নারীকে শ্মশানে গিয়ে সৎকারের ব্যবস্থা করা হয়, যথারীতি সৎকার করাও হয়। এরপর ধীরে ধীরে সুশীল সুস্থ হয়ে ওঠে এবং সুশীলের সাথে এরপর আর কোনো ঘটনা ঘটেনি। ধন্যবাদ সন্তু ঘোষকে, চমৎকার একটি ঘটনা আমাদেরকে পাঠিয়েছিলেন, যে ঘটনাটি আমরা পাতালবাসী বইতে শেয়ার করেছিলাম এবং প্রকাশ করেছিলাম। প্রিয় লিসেনার্স, আপনারা অনেকেই পাতালবাসী বইটি কীভাবে পাওয়া যাবে এটা জানতে চেয়েছেন। এটি রকমারিতে পাওয়া যাবে। রকমারির এই লিঙ্কটি আমরা আমাদের ফেসবুক গ্রুপ এবং পোস্টে দিয়ে দিব এবং আমাদের ইউটিউবে কমিউনিটি পোস্টে দিয়ে দিব। আপনারা রকমারি থেকে বইটি সংগ্রহ করতে পারেন। বইটি প্রান্ত প্রকাশন থেকে প্রকাশিত হয়েছিল। প্রিয় লিসেনার্স, আজকের মতো বিদায় নিচ্ছি। যদি আমাদের এই ঘটনাটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আপনারা পাতালবাসী বইটি অর্ডার করতে পারেন। আর আমাদের চ্যানেল যারা আপনারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করে ফেলেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ, জাযাকাল্লাহু খাইরান। আর যারা এখনও চ্যানেলে সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করে ফেলুন প্লিজ। আমাদের কিন্তু একটি ফেসবুক পেজ এবং গ্রুপ রয়েছে, নামটা একই, আফনান দ্য হরর ওয়ার্ল্ড, যার লিঙ্ক কিন্তু আমরা আমাদের ভিডিওর ডেসক্রিপশনে দিয়ে রেখেছি। সেখানে গিয়ে আপনারা আমাদের পরিবারের সদস্য হয়ে যেতে পারবেন। আর আপনারা যারা ঘটনা পাঠাতে চান তারা লিখে অথবা রেকর্ড করে যে কোনোভাবে ঘটনা পাঠাতে পারবেন afnandahorrorworld@gmail.com এই ইমেল অ্যাড্রেসে। ইমেল অ্যাড্রেসের স্পেলিংটাও আমরা আমাদের ভিডিও ডেসক্রিপশনে দিয়ে রেখেছি, সেখানে গিয়ে স্পেলিংটা চেক করে নিতে পারবেন। লিসেনার্স, আসছে সোমবার অমীমাংসিত রহস্যের আরও একটি রহস্যময় এপিসোড নিয়ে আপনাদের সামনে হাজির হচ্ছি রাত 10:59 ইনশাল্লাহ। শুনতে ভুলবেন না আফনান দ্য হরর ওয়ার্ল্ড ইউটিউব চ্যানেলে। আর প্রতি বৃহস্পতিবার তো আপনাদের পাঠানো ঘটনাবলী নিয়ে আমাদের রেগুলার এপিসোড তো থাকবে ইনশাল্লাহ। আমাদের সাথে থাকুন, আফনান দ্য হরর ওয়ার্ল্ডের সাথে থাকুন। সবাই আমার জন্য দোয়া করবেন, আমার পরিবারের জন্য দোয়া করবেন, আপনাদের জন্য দোয়া রইল, আপনাদের পরিবারের প্রত্যেকের জন্য দোয়া রইল। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে ভালো রাখুন, সুস্থ রাখুন, নিরাপদে রাখুন। আসসালামু আলাইকুম।